হে মহামানব, তুমি একবার আসো ফিরে, একবার চোখ মেলো এই গ্রামনগরের ফিরে, যেখানে মৃত্যু হানা দেয় বারবার, লোকচক্ষুর অন্তরালে জমেছে অন্ধকার। এরকম কবিতা আছে। ১১০ নম্বর নির্বাচনী এলাকা বরগুনা ২ আসনের আলোচনায় ভিন্ন মতে সহমত। দর্শক, দেশে এবং প্রবাসী যে যেখান থেকে দেখছেন সবাইকে শ্রদ্ধা সহ শুভেচ্ছা। আমরা বিশ্বাস করি ভিন্নমত মানেই বিভাজন নয়, বরং দেশের প্রশ্নে সহমত হওয়াটাই সবচেয়ে বড় দায়িত্ব। আসন থেকে রাষ্ট্র দায়িত্বের সংলাপ আয়োজনে আজ আমাদের সাথে সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ নুরুল ইসলাম মনি, সংসদ সদস্য বরগুনা ২ এবং মাননীয় চিফ হুইপ বাংলাদেশ জাতীয় সংসদ। আপনার আসনে এখনও যদি কেউ পিছিয়ে থাকে এরকম কোনো জনগোষ্ঠী আছে এবং তাদের জন্য আপনার কোনো বিশেষ পরিকল্পনা আছে? আসলে পিছিয়ে থাকা তো জনগোষ্ঠী তো অবশ্যই আছে। পিছিয়ে থাকা জনগোষ্ঠী, পিছিয়ে থাকার একটা অঙ্ক আছে কিন্তু একটা, মানে একটা হলো পোভার্টি লেভেল, আরেকটা হলো মানে এক্সট্রিম পোভার্টি লেভেল, তারপর হলো আমরা ক্লাস বলি, মানে লোয়ার ক্লাস, তারপর লোয়ার মিডল ক্লাস, তারপর মিডল ক্লাস, এভাবে ক্লাস ভাগ করি না। আমরা তো ওই পর্যায়ে আসিনি। আমরা ভাত খাওয়াটাকে মনে করি আমাদের বিরাট আয়োজন, মানে বিশাল অ্যাচিভমেন্ট মনে করি। আমি একটা হেলিকপ্টার কিনতে পারলাম না কেন, সেটা অ্যাচিভমেন্ট একজন হইতেই পারে। একটা রোলস রয়েস গাড়ি কিনতে পারলো না কেন, বা একটা গাড়ি কিনে সে চলে না কেন, সেটা তার অ্যাচিভমেন্ট হইতে পারে, বা এটা নাই, সেজন্য সে দুঃখে বাঁচতে নাও পারে। কিন্তু আমার যে এক সকালবেলা নাস্তা খাওয়ার কোনো ভাত ছিল না, খাবার ছিল না, আমি যে খাবার খেতে পেরেছি, এটা মনে করি আমি বড় অ্যাচিভমেন্ট। আমি এই পরিমাণে অ্যাচিভমেন্টের পর্যায়ে নিয়ে এসেছি। বাচ্চাগুলো যেন লেখাপড়া করে, বাচ্চাগুলো যেন স্কুলে যেতে পারে এবং একটা রিয়াল এডুকেশনটা শিখতে পারে। আমার তো এডুকেশন শেষ করে দিয়ে গেছে, যারা শেষ করেছে তারা ডেলিভারেটলি দে হ্যাভ কমপ্লিটেড এন্ড ডান ইট। তো আমি চাই যে মানুষ হোক, মানুষ হওয়ার পরে আর এই ফ্যামিলিটা আমাকে আমার ধরেন আমার একটা ফ্যামিলি, সে ধরেন আমার বাবা, আমি শিশু, আমার বয়স ধরেন ৩ বা ৫, আমাকে বড় করার জন্য যা যা উপকরণ দরকার সেই উপকরণ আমার বাবা জোগাড় করতে পারে, সেই রকম জায়গায় আমি নিয়ে দাঁড়া করিয়ে আছি। এখন ধরেন সেইখানে ওই যে একটা গল্প ছিল না যে খোকা তুই তো আমি যখন সাইকেল কিনবো একবার ভাবছিলাম, মনে করে খুব ভাবছিলাম, এটা বোধহয় জানেন বিখ্যাত গল্প। বাবা খুব যেদিন সাইকেল কিনবে সেদিন আইসা ছেলে বললো যে বাবা এই টাকা স্কুলের জন্য লাগবে, তো আমি আর সাইকেল কিনি। আর আমার জীবনে সাইকেল কেনা হয় নাই। তো আমি এখন কিন্তু একা একা শুয়ে অনেক সাইকেল চালাই। তুই বড় হয়েছিস, তুই দেশের বাড়ি থাকিস, ইত্যাদি ইত্যাদি, কিন্তু আমি মনে মনে সাইকেল চালাই, মনে মনে তো মায়ের পাশে বসি, গল্প করি, মনে মনে সব। তো আমি বাস্তবে একটু করার চেষ্টা করছি। একটা মা, একটা বাবা তার সন্তানকে দুর্মুঠো ভাত দিতে পারেন, একটা রুটি জোগাড় করে দিতে পারেন, সেরকম একটা জায়গায় এনে দাঁড় করার চেষ্টা করছে। একটা সন্তান তার মা বা ফ্যামিলি নিয়ে একটা ঘরে থাকতে পারে, সেরকম একটা জায়গা করেছি। তারপর চলাফেরায় কোনো অসুবিধা নেই, সেরকম একটা জায়গা করেছি। আয় করতে পারে তার একটা ক্ষেত্র তৈরি করে দিয়েছি সবার জন্য, ছোটোখাটো। যেমন রাস্তা হয়েছে, কেউ একটা ইট ভাঙছে, কেউ পিচ ঢালছে, কেউ মেটাল রোডের উপরে মানে করেছে, তারপরে সে হয়তো রডের ব্যবসা করে, সিমেন্টের ব্যবসা করে, কেউ টিনের ব্যবসা করে, কেউ জালের ব্যবসা করে, কেউ অনেক কিছু, মানে সব মিলিয়ে টিলিয়ে একটা কার্যক্রম তৈরি করেছি, অর্থনৈতিক কার্যক্রম, যে সকল মানুষ যেন কাজ পায়। আপনি যদি কাজ না পেলেন তাহলে তো করবেন কি? আমার দেশে আমি এইখানে বসে বসে গল্প করছিলাম একটু ভেসে, আমাদের দেশে মানুষ ড্রাগ খায় কেন? ছেলেরা ড্রাগ খায়। একটা ছেলে MA পাস করেছে, এমনি তো লেখাপড়া শিখায় নাই কিছু তাকে, সেই তারপরেও না শেখার পরেও সে চেষ্টা করছে লেখাপড়া করতে। তার বাবা জানে আমার ছেলে MA পাস করেছে, মাছের মাথা, দুধের স্বর, ডিমে মুরগির ডিম, সেসব খাইয়েটাই ছেলেকে বড় করেছে। ছেলে তো লেখাপড়া শিখে নেই। লেখাপড়া যা শিখছে তা দিয়ে জব জোগাড় করতে পারে না। আচ্ছা, জব জোগাড় করতে না পারে, সে একটা অন্ধকার পথ ছাড়া তার কাছে কোথাও সামনে যখন প্রচুর অন্ধকার দেখে তখন সে বাঁচতে চায়। সে বাঁচার তো কোনো রাস্তা সে জানে না, না জানার কারণে সে ড্রাগস খায়। সে কতক্ষণ বুধ হয়ে থাকে তাতেই মনে করে তার বিরাট মুক্তি। এবং সেই ড্রাগটা আনফর্চুনেটলি আমাদের দেশের যারা একে উপরের লেভেলে আছে বা যারা মানে কী বলে এইসব দেখার কথা, তাদের অনেকেই এর সাথে জড়িয়ে গেছে, জড়িয়ে গিয়ে আমাদের ছেলেগুলো শেষ হয়ে যাচ্ছে। কাজে এই একটা দেশের বিষয়টা কিন্তু অনেক ছোট্ট একটা বিষয় যদি বলেন তাহলে একটা বিষয়, একটা গ্লাস পানি, ইটস নট দ্যাট আমি এক গ্লাস পানি খাবো, তার সাথে আমি ভাত খাবো, তার সাথে আমি মাছ খাবো, মাংস খাবো, ভেজিটেবল খাবো, আমি রাস্তায় হাঁটবো, আমি কাপড় পরবো, আমি জুতো পরবো, আমি জামা পরবো, মাথা আঁচড়াবো, তার জন্য আমার ঘর দরকার, আমার দরকার, আমি গাড়ি যানবাহন দরকার, সব মিলিয়ে কিন্তু একটা ব্যবস্থাপনা। এর মধ্যে আমি সমাজের কাছে ইন্টারাক্ট করবো কীভাবে, আমার রিয়াকশানটা কী হবে, আমার ইন্টারাকশানটা কী হবে সমাজের সাথে, সেটা একটা। রাষ্ট্রের সাথে আমার ইন্টারাকশান কী হবে,
তা একটা কাজ আছে। তো এই সব মিলিয়ে তারপর আমার সমাজ ব্যবস্থাপনার মধ্যে আছে, আমি আমার মসজিদ হবে কোথায়, আমার মন্দির হবে কোথায়, আমার মাদ্রাসা হবে কোথায়, আমি কোথায় উলুধ্বনি দেবো, আমার কোথায় মানুষ আসবে, কোথায় বসবে, কোথায় খাবে, সব মিলিয়ে কিন্তু এই ব্যবস্থাপনাটা কিন্তু এত ছোট্ট মনে করলে কিন্তু এত ছোটো না। আমরা 20 কোটি মানুষের একটা দেশ, ভেরি স্মল পিস অফ ল্যান্ড, পৃথিবীতে এত থিকলি পপুলেটেড। যেমন ধরেন একটা শহর মানে টাউনশিপ টাউন দিয়ে যে একটা কান্ট্রি, যেমন ধরেন লাইক সিঙ্গাপুরে ধরেন মাপলে হয়তো মানুষ বেশি হবে, কিন্তু ইন দ্য হোল ওয়ার্ল্ড আপনি এত থিকলি পপুলেটেড মানুষের কোথাও পাবেন না, এত ডেন্সলি পপুলেটেড, এত মানুষ। আমি বলি বাংলাদেশের শ্রেষ্ঠ মানুষের জায়গা বাংলাদেশ, বিকজ আপনি না খেয়ে থাকার পরেও একটা মানুষকে আঘাত করে বলে না যে তোমাকে মারবো, তুমি আমার টাকা দেবো, মারতেছি, এরকম করে না। সেটা হলো বেস্ট মানুষের ব্যাপার। এই মানুষের সুযোগ পেলে অনেক ভালো করেছে। আমাদের ছেলেরা বাইরে গিয়ে অনেক ভালো করে না, সবাই ভালো করে, অলমোস্ট এডুকেশনে ভালো করে, কাজে ভালো করে, সব কিছুতে ভালো করে, কারণ তাদের এই নেকটা আছে। আমাদের ছেলেরা কিন্তু আদারওয়াইজ ব্রিলিয়ান্ট। তো সেই লোকটা ধরেন ড্রাগসে জড়িয়ে গেল, তাই ড্রাগসে জড়িয়ে গেলে এইরকম পরিস্থিতি তৈরি করে দেয়। আবার এইখানে ইনফিল্ট্রেটও করে, আমাদের দেশি ষড়যন্ত্র থাকে, বিদেশি ষড়যন্ত্র থাকে, আমাদের এই জিনিসটা চাই, এইটা হইলে আমার এই সুবিধা হয়, আমার পোর্টটা দখল করতে পারলে সুবিধা হয়, পোর্টে ইউজ করতে পারলে সুবিধা হয়, বা অমুক করলে সুবিধা হয়, তমুক সুবিধা, নানা জাতীয় অনেক খেলা আছে। আমরা জিও পলিটিক্যালি আমরা অনেক সাফার করি, আমরা নানা করে, আবার অবস্থানটাও শক্ত। সব মিলিয়ে আমি মনে করি কি, আমি আপনাকে যদি এভাবে একটা কনক্লুশন করি, যদিও আপনি জানতে চান নাই, প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব রিয়াল সেন্সে এই দেশটা বিল্ড হওয়ার জন্য যে কার্যক্রম করা দরকার তার করার চেষ্টা করছেন। পারছেন কিনা, পারবেন কিনা, সেটা ডিফারেন্ট থিং, বাট চেষ্টার কোনো কমতি নেই এবং খামতি নেই চেষ্টার কথা। এবং যেটি আপনার মাথায় ভাবাচ্ছে, আপনি যেটা আমাকে আমি ভাবি যে এই ভদ্র, ফ্রেঙ্কলি বলি আপনাকে, উনি মানে বয়স কি হয়েছে সেটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হলো যে দেশটা তার চিন্তায় চেতনায় সারাক্ষণ বিরাজ করে। একটা গরিব মানুষ, একটা অসহায় মানুষ, একটা মানে নিরন্ন মানুষ, একটা না খেয়ে থাকা মানুষের জন্য কি করণীয় তা সারাক্ষণ বিরাজ করে, এবং তার লক্ষ্যে তিনি কাজ করেন, এবং এইটা বিগত দিনে আমি একেবারে ভেরি ফ্র্যাঙ্কলি আপনাকে বলি, আমি দেখি নাই, সত্যি কথাই। ধন্যবাদ মাননীয় চিফ হুইপ মহোদয়। আমরা আবারও আপনার আসনে সংক্ষেপে একটু বলবেন যে আপনার আসনে কি এই মুহূর্তে মাদকের সমস্যাটা আছে কিনা, বা কি? মাদকের সমস্যা অনেক প্রকট। আমি চেষ্টা করে মাদকের এখন কিছু সুরা করতে পারিনি। ভৌগোলিক কোনো অবস্থান থেকে আমি আপনাকে বলি, ভৌগোলিক অবস্থান থেকে আমরা খুবই ভালনারেবল জায়গায় আছি। মাদকটা হয়েছে আগে দোকানদার পরিবর্তন হয়েছে শুধু, আর তা সব ঠিক আছে। এক কথা বললাম, সুন্দর উদাহরণ দিয়ে দিয়েছেন, দোকানদার পরিবর্তন হয়েছে। এবং এই মাদক নিয়ে কি আসলে কোনো স্ট্রং পরিকল্পনা আছে, বা আপনার একক ভাবে কোনো সিদ্ধান্ত আছে? মাদকের একটা আইন পাস হয়েছে গত পরশুদিনই, আপনি দেখছেন পার্লামেন্টে আমরা পাস করেছি, মৃত্যুদণ্ড বন্ধ করা হয়েছে। আমরা চেষ্টা করব মাদককে নির্মূল করার জন্য। এই মাদকের এই আইনেরও আমি আপনাকে বলে গেলাম, আপনি হয়তো রেকর্ড থাকবে, এই আইনেরও একটা বাজে ব্যবহার হতে পারে। এই আইনেরও, যে আইনটা আমরা এখন করেছি, আমরা ভেরি সিরিয়াসলি সিনসিয়ারলি করেছি। আমরা র্যাব করেছিলাম অত্যন্ত আন্তরিকতা দিয়ে, এবং র্যাবের কার্যক্রম এরকম ছিল, পিপল ওয়ার হ্যাপি টপ টু বটম, A to Z, এনি র্যাঙ্ক অ্যান্ড ফাইল পিপল ওয়ার হ্যাপি অফ র্যাব, ফর র্যাব। আর সেই পিপলই ওয়াজ আনহ্যাপি লাইক এনিথিং ফর র্যাব। এবং যেটা নিয়ে অনেক কথা হয়েছে, এবং দে ওয়ার ইনভলভড ইন সাম আদার অ্যাক্টিভিটি, মানে আনলফুল অ্যাক্টিভিটিসের মধ্যে ছিল, সেটা তো আপনি জানেন। মাদকটাও আমরা চেষ্টা করছি আইনগতভাবে, মানে যেভাবে হোক চেষ্টা করছি নির্মূল করার জন্য। আমার এখানে 3টে নদী আছে, মাদকরা চালান হয় কক্সবাজার থেকে হাসিবাজার, আমি ধারণা করি এটা এখন পর্যন্ত, ওইখান থেকে সব নদী দিয়েই তো ঢুকতে হয়, মূল চালান তো আর গাড়িতে কয়টা আসে আমি ধারণা করি। তো এইগুলো সব ট্রলারে আসে, ফিশিং ট্রলার প্রচুর আছে। ফিশিং ট্রলারের মধ্যে একটা মাদক নিয়ে আসলাম, আপনি করবেন কি, 1 বস্তা বা 1 বাক্স বা 10 বাক্স মাছের নিয়ে আসলো, বরফের মধ্যে নিয়ে আসলো, আমি কী করতে পারবো? এরকম প্রচুর মাদক ব্যবসা আছে। আগে আমার যিনি, আমি যাকে রিপ্লেস করেছি, সেই এমপি সাহেব, উনি একদম হুজুর মানুষ, মাথায় টুপি, মুখে দাড়ি, একটা আলখেল্লা পড়া, কিন্তু বাংলাদেশে মাদক যে সিন্ডিকেট ছিল, সেই সিন্ডিকেটের হেডেড বাই হাসান আবদুল্লাহ, এ কর্নেল, মানে সাম কর্নেল হি ওয়াজ সেইং দ্যাট, এবং হি ওয়াজ ওয়ান অফ দ্য মেম্বার্স, 5 মেম্বারের একজন উনি মেম্বার্স, 5 মেম্বার্স,
এবং সকল নদী থেকে যত মাদক আসবে এগুলো হলো তার দায়িত্ব ছিল, ওই নদীগুলো তার দায়িত্ব, সেগুলো তো এখনও আছে। এটা কোন সময়ের কথা বললেন? এটি হলো আওয়ামী লীগের সময়। আমাদের পাশের থানার এমপি সাহেবের ছেলে এই ব্যবসা করতো, সবাই জানে, পুলিশ কী করবে? মাননীয় চিফ হুইপ মহোদয়, এই যে সমস্যাগুলোর কথা আপনি বললেন, এটা তো আসলে আজকের না, দীর্ঘদিন যাবৎ চলে আসছে। তো এখনো এই সমস্যাগুলো আসলে সমাধান হচ্ছে না কেন, বা এটা হয় না কেন? এই প্রশ্নটা যদি করি, সে প্রশ্ন করলে আমি ওই প্রশ্নের এইভাবে উত্তর দিতে পারবো না। আমি উত্তর দিতে পারি যেমন ধরুন, আমার দেশে আইন করে কারা? আমরা করি, যারা এমপি। আর আইন ইমপ্লিমেন্ট করে কে? কিছু আমলা বাহিনী আছে। এই দুই গ্রুপ তো, তাই না? দুই গ্রুপে খেয়ে দিয়ে ভালো আছে। দুই গ্রুপেরই ঢাকা শহরে ফ্ল্যাট আছে, ঘর বাড়ি আছে। দুই গ্রুপেরই মানে ছেলেমেয়েরা দেশে অথবা বিদেশে লেখাপড়া করে, ভালো উচ্চশিক্ষিত। আমি যদি আইন করলাম আর আরেকজন যদি ইমপ্লিমেন্ট করলেন, আপনি ইমপ্লিমেন্ট করলেন, আমি আইন করলাম, বা আপনি করলেন, আমি ইমপ্লিমেন্ট করলাম, আপনিও ভালো আছেন, আমিও ভালো আছি, দেশের মানুষ গরিব হলো কেন? দেশের মানুষ বিপদে পড়লো কেন? দেশের সমস্যা তৈরি হলো কেন? তাহলে আমার ব্যর্থতা আমি আইন করতে গিয়ে, আর আপনার ব্যর্থতা আপনি ইমপ্লিমেন্ট করতে গিয়ে। আমরা এই যে ব্যর্থ মানুষগুলোরই অসুবিধা, অন্য জায়গায় অসুবিধা নেই। সাধারণ মানুষ তো এগুলোর সমাধান চায় আপনাদের কাছে। সমাধান তো আমরা করতে চেষ্টা করছি, সেইটা আমরা করবো ইনশাল্লাহ। আগামী 4-5টা বছর অপেক্ষা করেন। আপনার এই দেশে মানুষ আবার কিন্তু ভুলে যায় খুব সহজে। এই দেশে মানুষের প্রবলেম হলো এটা, যে আপনি যেটা পেলেন সেটা কিন্তু আর মনে রাখেন না। আল্লাহ কোরআনের মধ্যে বলছে মানুষ বড়ই অকৃতজ্ঞ। আমি অকৃতজ্ঞ বলি না, যারা কৃতজ্ঞ। বাট আপনি এইটা পাইলেন, এই গ্লাসে 1 গ্লাস পানি খাওয়ার কথা ছিল, আপনি না পেলে ইউ উইল ফিল যে হাউ মানে ইম্পর্টেন্ট ইট ইজ টু ইউ। পাওয়ার পরে, খাওয়ার পরে কিন্তু ইউ আর জাস্ট ফরগেটিং যে আপনি 1 গ্লাস পানি খেলেন, ভুলে গেলেন। এক লোক, এটার গল্প আমি শুনেছি, যে 80 বছর রব্বুল আলামিন তুমি এত যে ফ্রি অক্সিজেন দিয়েছো, তা যদি কোনো দিন ভ্যালু করতাম, সে কান্না শুরু করছে। বিকজ 1 ঘন্টা অক্সিজেনে তার কাছে 80 পাউন্ড চার্জ করেছে। ডক্টর এসে জিজ্ঞেস করছে, হোয়াই ইউর ক্রাইং? বলছে আমি 80 পাউন্ড চার্জ করছেন ফর অ্যান আওয়ার। তো 80 পাউন্ড চার্জ করছেন ফর অ্যান আওয়ার, আপনার প্রবলেম হয় যদি তা আমরা স্ট্রিকেন করে দেবো, আমরা করে দেবো, স্লট করে দিই, আপনারা ভাগ করে দিয়ে 10 পাউন্ড করে দিয়ে। বলছে আই এম নট ক্রাইং ফর দ্যাট। বলছে হোয়াই ইউ আর ক্রাইং? আই এম ক্রাইং যে Allah Rabbul Alamin has given this ample oxygen to me for last 80 years and I enjoyed it. I never thought about it. I never told about the money that I am grateful to you or grateful something. I never thought about it even. আর এখন এই 1 ঘন্টা দেওয়ার পরে আমি বিশ্বাস করছি যে এইটা অক্সিজেনটা আমার আল্লাহ দিয়ে রাখছেন বাইরে। সেজন্য মানুষ ভুলে যায়। আমরা অক্সিজেনে বেশি আছি, পানি খাই, মাটিতে হাঁটি, মনেই করি না যে মাটি, এই যে মাটিতে আমরা হাঁটি, আমাদের বাতাসে ভেসে আছি, আমরা কখনো ভাবি আমরা বাতাসে ভেসে আছি? অ্যাবসলিউটলি, এবং ইটস মুভিং পার আওয়ার 25,000 কিলোমিটার স্পিডে মুভ করতেছে এটা পার আওয়ার। এই যে মুভিং বেশি আছি, আপনি সিনসিয়ারলি যদি আপনি প্রশ্ন করে আপনি উত্তর দেন তো, আপনি কি কখনো ভাবছেন যে আপনি বাতাসে ভেসে আছেন? ভাবার সময়টা হয় নাই, কখনোই ভাবেন ব্যস্ত আমরা। এই টাইপের ডেপথ আপনার না, চিন্তা করিনি আমরা কখনো। আবার উপরে আমরা একটা তারা দেখি, সেটা যে ভেসে আছে আমরা জানি না, সেই জন্য আমরা ভুলে যাই। আমরা এই পৃথিবীতে ছোট্ট একটা পৃথিবীতে, একটা ছোট্ট একটা প্ল্যানেটকে আমরা কতভাবে এই বোমার প্রয়োগ করবো শেখাবো। যখন এই পৃথিবীতে সোলার সিস্টেম ছেড়ে যায়, Voyager 1 আর Voyager 2, Voyager 1 তখন একবার তাক করছে এদিকে, 18 ঘন্টা মাত্র দূরে গেছে, 18 আওয়ার্স সোলার লাইট ইয়ার্সের। 18 আওয়ার্স দূরে তখন একবার ফিরে সোলার সিস্টেম ছেড়ে যায়। এখন ইটস এ টাইনি ডট, ভেরি স্মল ডট, সাইডে আপনার কলম রাখলে যে ডট ইজ দ্য ডট। তো রাইটার ওই যে সায়েন্টিস্ট লিখছে যে হে ঈশ্বর, এই পৃথিবীকে নিয়ে আমরা এত বড়াই করি, এই পৃথিবী নিয়ে আমরা এত কথা বলি, এই পৃথিবী নিয়ে এক একজনের বিরুদ্ধে এত কথা বলি। তো ইজ দ্য থিং দ্যাট উই ফরগেট ইট। আমি আপনাকে যেটা বলতে চাই সেটা হলো এই যে মানুষ পেলে সেটা ভুলে যায়। যেমন ধরুন, আপনি টেলিফোনে কথা বলেন স্বাচ্ছন্দ্যে, বলেন কি না? এখন বলেন না। মাত্র এই হাসিনার সময় আপনি টেলিফোনে কথা বলতে 100 বার ভয় পাইতেন, বলবেন কি বলবেন না, ঠিক কিনা? এই শুধু টেলিফোনের কথা, কিন্তু এটাকে আপনি এখন অ্যাকাউন্টে আনতেছেন না। আপনি এখন আর একটা প্রবলেম, মানুষের প্রবলেম থাকবেই, মানুষ বড় হতেই থাকবে আর প্রবলেম দেখতেই থাকবে। সেই প্রবলেম দেখতে থাকতে থাকতে মানুষ যেটা পাস করে সেটাকে আর মনে রাখে না, যেটা সামনে আসে সেটাকে এতে বড় করে দেখে, সেটা সলিউশন। ইটস এ ন্যাচারাল ব্যাপার। ধন্যবাদ। আমরা যদি আপনাকে প্রশ্ন করি যে আপনি আপনার জায়গা থেকে ভিন্ন মতটাকে আপনি আসলে কিভাবে দেখেন?
আমি ভিন্ন মতটাকে খুব গুরুত্ব সহকারে দেখি এবং খুব ভালোভাবে দেখি। ভিন্ন মত আমি পার্লামেন্ট করি যেহেতু ন্যাচারালি ভিন্ন মত আমার এখানে থাকি, এটা ভিন্ন মত আসে। ভিন্ন মতের যে লোকগুলো আছে আমি সেই লোকগুলোকে স্টাডি করি প্রথম। আমি লোকগুলোর মধ্যে একটা পাই, মানে আমি সেই দিশা খুঁজে পাই, হে মহামানব তুমি একবার আসো ফিরে, একবার চোখ মেলো এই গ্রামনগরের ফিরে, যেখানে মৃত্যু হানা দেয় বারবার, লোকচক্ষুর অন্তরালে জমেছে অন্ধকার, এরকম কবিতা আছে। তো সেই মহামানবগুলা কিন্তু মানবরা যারা রিয়েল সেন্সিটিভ, এডুকেটেড অ্যান্ড রেসপন্সিবল, সেই মানুষরা বিরোধী দলে বসে। তারা যখন ভিন্ন মত বলে আমি অ্যাকসেপ্ট করি, আমি পছন্দ হয়, এবং ভিন্ন মত বলুক সেটা আমরা চাই, আবার সহমত তারা পোষণ করে। এবং বিশেষ করে বিরোধী দলের নেতা তিনি বলেছেন আমি যেটা সঠিক সেটাকে আমরা ইয়েস করবো, যেটা সঠিক না সেটাকে আমরা বিরোধিতা করবো, আর আমরা চাইও সেটা। আমার ভুল হয়েছে এখানে, আমি ভুলটা শুধরাবো কী করে, আমি জানবো কেমন, আমার জানার রাস্তা কী? ইফ সামবডি স্পিক্স টু মি অর সামবডি টেলস মি যে দিস ইজ ইউর ফল্ট অ্যান্ড ইউ রেকটিফাই ইট, দেন আই ক্যান। আদারওয়াইজ আমি মনে করি দিস আই এম ডুইং ইটস এ কারেক্ট থিং এবং আই এম ডুইং দ্য রাইট থিং, আমি সবসময় মনে করব। এইটি হলো বাস্তবতা। কিন্তু আমাকে কেউ যদি বলে তাহলে এটি হলো বিউটি অফ দ্য ডেমোক্রেসি, এটি এসেন্স অফ দ্য ডেমোক্রেসি আমি মনে করি, যদি আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। এবং স্বাধীনতার পরে যেমন ধরেন আমরা গণতন্ত্রের আশায় যুদ্ধ করেছি, গণতন্ত্রের আশায় আমরা আন্দোলন করেছি, রক্ত দিয়েছি, সম্ভ্রম দিয়েছি, কিন্তু আমরা পেয়েছি বাক্স, আমরা পেয়েছি রক্ষী বাহিনী, আমরা পেয়েছি দুর্ভিক্ষ। আবার এরশাদে আইসা এইগুলো মাঝখানে 2 বছর 3 বছরে জিয়াউর রহমান, আবার আইসা সেই পরে খালেদা জিয়া কিছুদিন করলেন আমাদের নেত্রী, কিছুদিন করার পর আবার সেই 17 বছরের একটা স্বৈর আন্দোলন, একটা একেবারে অ্যাবসলিউটলি স্বৈরতারি চলমান আছে। এটা থেকে সেইটা থেকে আমাদের যে জেনারেশন আমরা কি প্রশ্ন করব যে এভাবে কি চলবে? তো ধরেন আপনারা একটা মানে পরিবর্তনটা দেখবেন, আপনারা পাইছেন কি আর পান নাই কি, করছেন কি করতে পারেন নাই কি, আপনি কি করেন আমি জানি না। ধরেন আপনি যদি আওয়ামী লীগ না হন তাহলে আপনি স্বাভাবিকভাবে চলাফেরা করা মুশকিল ছিল এখানে। আপনি আওয়ামী লীগ একারে কেউ কোটা, এবং আওয়ামী লীগে হইতে হইলে আবার কী হইতে হবে, আপনার গুন্ড হইতে হবে। এবং সমাজে তখন রোল মডেলটা ছিল গুন্ডা, তুমি ইউনিভার্সিটি পড়তে হলে গুন্ড হও, আর বাচ্চাদের পড়ে তো হাসির মতন প্যাক প্যাক করো, ব্যাঙের মতো লাভ দাও, সোজা হও, বেঁকা হও, এইসব করে তো। হাসি বলে হাসা, হাসা বলে হাসি, এই বলে হাসাহাসি করে হাসাহাসি। ধন্যবাদ। আমাদের সেট হলো ভিন্ন মতে সহমত। এই অনুষ্ঠানে এসে আপনি বলবেন যে লাস্ট কবে যে কোনো ভিন্ন মত শুনে আপনি আপনার ডিসিশন বা সিদ্ধান্ত পরিবর্তন করেছেন? ভিন্ন মত শুনে সিদ্ধান্ত পরিবর্তন করেছি সেরকম তো পরিস্থিতি আমার লাস্ট সেটা ঠিক আমার মনে পড়ে না। তবে আমি অনেক ভিন্ন মত শুনি পার্লামেন্টে, প্রত্যেক দিনই তো ভিন্ন মত শুনি, তাই কিছু কিছু সিদ্ধান্ত পরিবর্তন করি, কিছু কিছু করি না। স্পেসিফিক জিজ্ঞেস করলে তো আমি বলতে পারবো না, তবে কিছু কিছু তো পরিবর্তন করি, কিছু কিছু পরিবর্তন করি না, এরকম আর কি। আপনার আশপাশে কি এমন কোনো মানুষ আছে যে সরাসরি আপনার ভুলকে ভুল বলার সাহস রাখে? হ্যাঁ, ভুলকে ভুল বলার সাহস রাখে, আমি অ্যালাউই করি। হ্যাঁ, ভুল বলার সাহস রাখে। আমি জানতে চাই যে আমি বক্তৃতা দিই কোনো জায়গায়, ধরেন আমি বললাম বা আমি করলাম, আমি জানতে চাই যে আমি কি কি ভুল করেছি, আমি জানতেই চাই এটা আমার কি কি হইলে ভালো হইতো, কি বললে ভালো হতো। যেমন আমি আপনাকে এই বক্তৃতা শেষ হলে আপনাকে জিজ্ঞেস করবো আর কি বলা উচিত ছিল, আমি আপনাকে জিজ্ঞেস করবো, তো এখন আর জিজ্ঞেস করি না, সেটা বলেছিল। আমি যা মনে করছি হয়তো বা ভালো বলেছি, কিন্তু এর চেয়েও আরও আমি অনেক ভালো বলতে পারতাম হয়তো বা, কোন পয়েন্টে বললে ভালো হতো আমি জানি না। এখন পর্যন্ত আপনার দলের এমন কোনো সিদ্ধান্ত কি আছে যেটি আপনি সহমত পোষণ করেন না বা মনে করেন যে এই দলের এই সিদ্ধান্তটা আসলে দলের জন্য? অবশ্যই আছে, আমি সহমত পোষণ করি না সেরকম অনেক সিদ্ধান্তই আছে। তার সবচেয়ে বড় সিদ্ধান্ত যে বিষয়টা আমি সহমত পোষণ করি না, মাননীয় প্রধানমন্ত্রীর সিকিউরিটি। মাননীয় প্রধানমন্ত্রী যেখানে থাকেন সেটা থাকার জায়গা উচিত না। বাংলাদেশ একমাত্র দেশ পৃথিবীতে যার প্রধানমন্ত্রীর বাসা নেই, প্রধানমন্ত্রীর কোনো বাসা নেই, সেটা বাংলাদেশের একমাত্র দেশ বাংলাদেশ। তার এটা তো স্টেট সিকিউরিটি। বিল ক্লিন্টন বাংলাদেশে আসছে, উনি হোটেল শেরাটনে পিছনে লিফট দিয়ে উঠছেন, সামনে লিফট দিয়ে না। তো উনি আমেরিকার প্রেসিডেন্ট, বিল ক্লিন্টন বাংলাদেশে এসে শেরাটনে হোটেলে উঠতে লিফট পিছনেটা ইউজ করবে কেন? প্রধানমন্ত্রী ইজ অ্যান ইনস্টিটিউশন, ইটস নট তারেক রহমান, ইটস নট নুরুল ইসলাম, মানে XYZ না, হি ইজ অ্যান ইনস্টিটিউশন। এবং এই বাংলাদেশের প্রাইড, বাংলাদেশের ভালো মন্দ ডিপেন্ড করে তার। আর বাস্তবতা হলো এইখানে আমাদের প্রধানমন্ত্রী, আমি বলি না এটা ঠিক, মানে
আমরা জাতীয়তাবাদী শক্তি, আমরা কি যে বিপদে পড়েছিলাম সেটা আপনাকে আর বলবো কি? আপনারা জানেন, আমি সেটা বলতে চাই না। আমরা চরমভাবে বিপদে পড়েছিলাম, চরম। এই দেশটা স্বাধীন সার্বভৌম থাকবে কিনা, এই দেশটা গণতন্ত্র আর কোনো দিন ফিরে আসবে কিনা, ইট ওয়াজ এ বিগ কোশ্চেন টু দ্য পিপল, ইট ওয়াজ এ ভেরি বিগ কোশ্চেন টু ইউ ইভেন। সেইখান থেকে আমরা ফিরে এসেছি। কাজেই আমরা তো মনে করি দে এনিমিস আর নট, মানে কি বলে, দে আর নট স্লিপিং। আমরা আরেকটি অনুষ্ঠানে আপনার সেখানে আপনাকে কথা শেষ করতে পারেন, এটা ভেরি ইম্পর্টেন্ট কথা। মাননীয় প্রধানমন্ত্রীর সিকিউরিটি অ্যাসপেক্টে এবং মানুষের কাছে যায়, সব মানুষের সাথে সহজে মেলামেশা করে। আজকাল তো কত ডিভাইস আছে। কাজে আমি মনে করি যে এই সিকিউরিটির পরিমাণ বাড়ানো উচিত। এই ব্যাপারে আমি এখন পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রী যদি বলে, আমি সহমত পোষণ করি না, সত্যি করে করি না। আমি চাই ওনার সিকিউরিটিটা বাড়ুক। আমি পার্লামেন্টে যতটুকু পেরেছি আমার নির্দিষ্ট এরিয়ার মধ্যে সেটুকু আমি করার চেষ্টা করছি, কিন্তু বাইরে ওনার সিকিউরিটি বাড়ানো দরকার বলে আমি মনে করি, বাংলাদেশের মতো জায়গায় বসে। কারণ এক নেত্রী বাংলাদেশে ঢুকছি 13 দিন আগে, 13 দিন পরেই কিন্তু জিয়াউর রহমান মারা গেছে বাংলাদেশ থেকে। কাজে আমরা কিন্তু একটা সূর্য হারিয়েছি, আমার আবার সূর্য উঠবে বলে মনেই করি না। তারপর সূর্য উঠছে, সেইটা যদি নিভে যায় তাহলে তো খুব অসুবিধা। এবং খুবই গুরুত্বপূর্ণ একটি ভিন্ন মত আপনি আমি ভিন্ন মত পোষণ করি, সিরিয়াসলি। ধন্যবাদ। আমরা একেবারে অনুষ্ঠানের শেষ প্রান্তে একেবারে সংক্ষেপে 30 সেকেন্ডের মধ্যে, যেহেতু আপনার শিকড় আছে, শিকড়ের ভাষায় আপনার মানুষের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান, একেবারে শিকড়ের ভাষা অর্থাৎ বরগুনার ভাষায় যদি। বরগুনা দেশের মানুষের জন্য একটা কথা আছে, আপনাদের প্রত্যাশা অনেক, আমারও, কিন্তু সকল প্রত্যাশা সব পূরণের জন্য সম্ভবের একটা সময়ের যে দরকার থাকে, সেই সময়টা তারেক রহমান সাহেবকে দিতে হবে। ভিন্নমত যারা পোষণ করেন তাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করতে চাই, আমরা একবার ঐক্যমত হই না দেশটাকে বাঁচাবার জন্য, গণতন্ত্রের জন্য, দেশের স্বাধীনতার জন্য, সার্বভৌমত্বের জন্য। এটা খুবই জরুরি আমাদের বাঁচার জন্য। আমাদের যদি আমরা নিজেরা শেষ হয়ে যাই নিজেদের ভিন্নমত পোষণ করার কারণে, তারপর কিন্তু সেই বানরের পিঠে ভাগের মতন হবে। আমরা তখন কাঁদবো, কিন্তু কোনো লাভ হবে না। কাজে কাঁদার আগেই আমরা সিদ্ধান্ত নেব যে আমরা অতটুকু ভিন্নমত পোষণ করবো যা দিয়ে দেশকে গঠন করা যায়। আমরা অতটুকুই চাহিদা করব যা দিয়ে গ্রাজুয়ালি দেশকে বিল্ড আপ করা যায়। আর গণতন্ত্রের ব্যাপারে আমার প্রত্যাশা থাকবে সকলের কাছে, আপনারা গণতান্ত্রিক হবেন এবং গণতন্ত্রকে আমরা প্র্যাকটিসে নিয়ে আসবো। একটা স্মুথ ট্রানজিশন হবে সরকারের। এই সরকারের পরে আমরা যদি না থাকি, মানুষের মধ্যে ভোট না দিলে আমরা বিরোধীরা বসবো, আরেকজন গভর্নমেন্টে বসবো। সেই স্মুথ ট্রানজিশন হতে থাকবে, অ্যাটলিস্ট সেটা হইতে থাকুক, এটা আমি দেখে যেতে চাই পৃথিবী থেকে। এটা যদি দেখে যাই, আই উইল বি ভেরি হ্যাপি ম্যান। ধন্যবাদ জনাব নুরুল ইসলাম মনি আমাদের অনুষ্ঠানে আসার জন্য। দর্শক, আজকে আলোচনা যে যেখান থেকে দেখলেন, আজকে দুইটি বিষয়ে আলোচনা করা হয়েছে, এক সংসদ এবং আরেকটি আসন। এই দুইটি বিষয়ের মধ্যে যদি কোনো ধরনের ভিন্নমত থাকে আপনারা কমেন্ট বাক্সে জানিয়ে দেবেন, এবং সেই সাথে মাননীয় চিফ হুইপ মহোদয় যে কথাগুলো বলেছেন সেখানে যদি আরও কোনো গুরুত্বপূর্ণ তথ্য আপনারা দিতে চান বা কোনো পরামর্শ দিতে চান, সেটিও আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। নিঃসন্দেহে মাননীয় চিফ হুইপ মহোদয় সেটি দেখবেন এবং সংসদের চেষ্টা করবেন এবং সংসদে সেটি নিয়ে আলোচনারও চেষ্টা করবেন। ধন্যবাদ, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।